এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে প্রায় ওই 6:30-6:40 মতো বাজে। অনেকটা সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে বাইরের ওয়েদারটা দারুণ সুন্দর। অনেক ভোরবেলাতে উঠে বাসি কাজ সেরে স্নান পুজো করে ছাদে গাছগুলোতে আগে জল দিয়ে নিলাম। তো দেখলাম এদিক থেকে ভীষণ সুন্দর হাওয়া আসছে। আমাদের হাউসওয়াইফদের প্রত্যেকটা দিন কাটে নানা রকমের চ্যালেঞ্জ আর অনেকটা পরিশ্রমের মধ্যে দিয়ে। সারাটা দিন আমরা যে কতটা কাজ করি, কেউ যদি আমাদের কাছে হিসাব চায় তা কিন্তু আমরা সঠিকভাবে বলতেও পারবো না যে কি কি কাজ আমরা সারাটা দিন ধরে করি। কিন্তু দেখলে পরে দেখবে করেই চলেছি এক নাগাড়ে, কিছু না কিছু হাতে সবসময় কাজ আছেই। ছোট বড় সংসারের সমস্ত রকমের কাজ কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আর সমস্ত কাজ আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কমপ্লিট করি। প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রেই যেমন একটা নির্দিষ্ট সময় বেঁধে কাজ করা হয়, তেমনি কাজও নির্দিষ্টভাবে বাঁধা ধরা থাকে। সেক্ষেত্রে আমাদের হাউসওয়াইফদের দেখো, না কোনো সময় বাঁধা আছে, না কোনো কাজ বাঁধা, কিন্তু ভরপুর দায়িত্ব কাঁধে নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠি আর রাতে ঘুমাতে যাই। এমন অনেক হাউসওয়াইফরা আছে যারা ঘরে বাইরে সমানভাবে দায়িত্ব পালন করে। বাইরে 8 ঘন্টা 10 ঘন্টার কাজ সামলে পাবলিক ট্রান্সপোর্টের ভিড় ঠেলে ঘরে এসেও সংসারটা সামলান। আবার অনেক পরিবারের হাউসওয়াইফরা তাদের রেসপন্সিবিলিটি এতটা বেশি থাকে, ভোরবেলাতে ঘুম থেকে উঠে সংসারে কাজ শুরু করে রাত্রিবেলাতে 11টা বেজে যায় তাদের ঘুমাতে যেতে। এই সমস্ত কিছু একা হাতে সংসারের সব দিকটা ব্যালেন্স করার জন্য সঠিক চিন্তা ভাবনা পরিকল্পনা খুব প্রয়োজন। আর তার জন্য প্রয়োজন একটা শান্ত মন, সংসারের প্রতি ভালোবাসা আর প্রচণ্ড চেষ্টা ধৈর্য। যাই হোক, আজ সকালে জলখাবারে বানাচ্ছি সাবুদানা খিচুড়ি। সেটার জন্য গতকাল রাত্রেই সাবুটাকে ভালো করে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই রান্নাঘরে এসে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে নিয়ে আলু কাঁচা লঙ্কা এগুলো কুচি করে নিলাম। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। সাবুদানা খিচুড়ি বানাবার জন্য সাধারণত বাদাম গুঁড়ো করে দেয়া হয়। আমার সেটা ভালো লাগে না, বা আমার ঘরে কেউ সেটা খেতে পছন্দও করে না। আমি সেজন্য ভাজা বাদাম ওপর থেকে ছড়িয়ে দিই। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। সকালের জলখাবার বা সন্ধ্যের টিফিনের জন্য কিন্তু এটা আদর্শ খাবার। ভীষণ সুন্দর খেতে লাগে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি বা লেবুর রস ছড়িয়ে দেওয়া যায়। ছেলেমেয়েরা স্কুল কলেজে টিফিনেও নিয়ে যেতে পারে, কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে প্যাক করে দিলেও বেশ ভালোই হয়। এই মুহূর্তে আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরে চলে এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আজকে ওয়েদারটা ভালো আছে, তাই ভাবলাম ঘরটা আগে গুছিয়ে গিয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। রান্নাঘর থেকে ঘরে আসার সময়তে ওদিকে চাল টাল ধুয়ে তো সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ঘরদোরগুলো গোছাতে গোছাতে ভাতটা হয়ে যাবে। ফ্রিজ থেকে কাতলা মাছ বের করে রেখেছি। আজকেও একটু সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে হোয়াইট গ্রেভি বানিয়ে মাছটা একটুখানি অন্যরকমভাবেই বানাবো। আর সাথে হবে পেঁপে দিয়ে ডাল। ঘরের কাজ করতে করতে গিয়ে ফ্যানটাকে অফ করে দিলাম। বাইরে জানলা থেকে এত সুন্দর হাওয়া আসছে। তোমাদেরকে তো আগেও বলেছি যে 3 তলার ওপরে থাকি, গরমেতে যেমন খুব কষ্ট হয়, কিন্তু বাইরে হাওয়া চললে পরে দুদিকে যেহেতু বড় বড় জানলা আছে, ভীষণ সুন্দর হাওয়া আসে। তখন ঘরে অনেক সময়তে পাখাটা না চালালেও চলে যায়। বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে ঘরে যেটুকু ফার্নিচার আছে আমি সেটা ডাস্টিং করে নিচ্ছি। আমাদের গৃহিণীদের যেদিন যেদিন ঘর ওই ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে, সেটা কিন্তু চিন্তা করলে আগে থেকে অনেকটা টেনশন হয়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে এই সমস্ত কাজকর্ম করার পরে রান্নাঘরে গিয়ে আবার রান্নাবান্না করা, সেটাও কিন্তু আর করতে ইচ্ছা করে না। তাই ওই একদিন ছাড়া ছাড়া আমি চেষ্টা করি আমার ঘরটরগুলো সব সময় এরকমভাবে ঝেড়ে মুছে পরিষ্কার রাখতে, যাতে ডিপ ক্লিনিং তো করতেই লাগবে, তাতে যেন খুব একটা বেশি পরিশ্রম না হয়। আর প্রত্যেক দিন যদি হালকা হাতে যখন যেখানে ধুলো পড়ছে বা জায়গাটা অপরিষ্কার মনে হচ্ছে, যদি এরকমভাবে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে মাঝে মধ্যে দেখা যায় ডিপ ক্লিনিং না করলে পরেও বা বেশ কিছুদিন দেরি করে করলেও তাতে কোনো অসুবিধা হয় না। সমস্ত কিছু ঝেড়ে মুছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একবার মুছে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে মশলাটা বাটতে তো বেশিক্ষণ সময় লাগে না। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর এদিকে পেঁপে দিয়ে ডালটাও আমার তৈরি হয়ে গেছে।
রান্নাবান্না শেষে রান্নাঘরটা ক্লিন করে ভালো করে মুছে নিয়ে স্নানে চলে গেছিলাম। আর এই যে দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। পেঁপে দিয়ে ডাল, মাছ আর একটা করে পাঁপড় ভেজে নিয়েছিলাম। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। বিকাল 4:15 মতো বাজে। কদিনের বৃষ্টিতে গাছের পাতার ওপরে ধুলোগুলো ধুয়ে মুছে সবুজটা যেন আরও বেশি চকচকে হয়ে উঠেছে। বিকালবেলাতে যেটুকুনি ঘরে কাজ থাকে ঘরটা একবার মুছে নিয়ে আর ছাদে জামা কাপড় টাপড় ছিল মেলা, সেগুলো তুলে চেয়ারে জড়ো করে রেখে এই জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধেটা লাগিয়ে নিলাম। সকালে কি সন্ধেবেলাতে সংসারে কাজকর্মতে হাত দেওয়ার আগে আমি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময়তে গুছিয়ে নিই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে পরে দেখবে মনের ভিতর থেকে একটা আলাদা শান্তি অনুভব হয়। তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বা ঘরদোর যখন আমরা দেখি একদম গুছিয়ে পরিপাটিভাবে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা আলাদা একটা শান্তি পাই। যাই হোক, সন্ধে লাগিয়ে ঘরে সন্ধেবেলাতে যেটুকুনি কাজ থাকে ওই বিছানাপত্রগুলো একটু ঠিকঠাক করে নিলাম, বালিশ টালিশগুলো জায়গায় রেখে চাদরটা একটু টান টান করে দিয়ে যেটুকুনি জামা কাপড় বিকালবেলাতে ওই ছাদ থেকে তুলে রেখেছিলাম সেটা নিয়ে এসে ভাঁজ করে আলনাটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য 1 কাপ চা বানাতে। প্রত্যেক দিন যে নিয়ম করে সন্ধ্যাবেলাতে আমি চা খাই তেমনটা নয়, এই বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই বানিয়ে খাচ্ছি। আর চা খাওয়াটা শেষ হয়েছে, বাবু বাড়িতে এসছে হাতে করে চপ নিয়ে, একটা করে ভেজিটেবল চপ আর একটা আলুর চপ, 3 জনে ভাগ করে নিয়ে খেলাম। বহুদিন পরে বাবু চপ আনলো। লাস্ট যে কবে চপ খেয়েছি আমার মনেই নেই। আর বাজারে যত রকমেরই চপ বিক্রি হোক না কেন, আলুর চপ আমার সব থেকে প্রিয়। এখন ওই সন্ধে 7টা মতো বাজে, রাতের খাবারটা বানাবো, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। বিকালের দিকে খুব একটা ভারী কিছু খেলে রাতের খাবারটা খাওয়ার আর ইচ্ছাটা থাকে না। আর যদিও আমরা রাতের খাবারটা তাড়াতাড়ি খাই, সে কারণে বিকালবেলাতে খুব একটা ভারী কিছু আমরা কখনোই খাই না। রুটি বানানোই আছে আর মটরশুঁটি ফ্রোজেন করা আছে, সেটা দিয়ে আজকে রাত্রের ডিনারের জন্য বানাবো মটর পনির। পনির অনেকটাই কিনে এনেছিল, যতটা প্রয়োজন হলো নিলাম, আর বাকি পনিরটা যেভাবে আমি স্টোর করি জল দিয়ে সেভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। আমি ওই 7 দিন কি 10 দিন মতো পনির এভাবে স্টোর করে রেখে দিই। মাঝে মধ্যে 2-1 দিন অন্তর অন্তর খালি জলটাকে বদলে নিই। আর এরকমভাবে থাকলে পরে কিন্তু ওই দুধ কাটা গন্ধ ওইগুলো কিছুই হয় না, ভীষণ ফ্রেশ থাকে। আর এইবারে কড়াইতে তেলটা গরম হলে পরে কেটে রাখা পনিরগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। পনিরটা একটু এপিট ওপিট করে হালকা ভেজে নিলে পরে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর দিয়েছি সামান্য পরিমাণে কাজু বাদাম বাটা। গ্রেভিটার থিকনেসটা বাড়াবার জন্যতেই আমি কাজু বাদাম বাটা দিয়েছি, সাথে টেস্টটা তো একটু আসবেই। কড়াইশুঁটি যেহেতু ফ্রিজে স্টোর করা থাকে সেজন্য বেশ কিছুক্ষণ আগে থেকে বের করে প্লেটে করে রেখে দিয়েছিলাম যাতে ওটা রুম টেম্পারেচারে চলে আসে। অন্যান্য সময়তে কড়াইশুঁটি আমি কিন্তু ওই জলে ভাপিয়ে তারপরেই ফ্রিজে স্টোর করতাম ওই ফ্রোজেন করার জন্য, কিন্তু এবছরে কড়াইশুঁটি একদম ছাড়িয়ে নিয়ে আমি ফ্রিজে রেখেছি। কাঁচের এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখা রয়েছে, বেশ কিন্তু ভালোই আছে। তো অনেকটা দিনই হয়ে গেল, ওই ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ করেছিলাম। এখন এরকম দেখে মনে হয় যে শুধু শুধু আগে কেনই বা ভাপাতাম। আর শুধু কি ভাপানো তা তো নয়, তারপরে সেখান থেকে তুলে নিয়ে বরফ জলে দিয়ে সেটাকে ঠান্ডা করতে হতো, পরিষ্কার কাপড়ের ওপরে পাতি দিয়ে জলগুলোকে শুকাতে হতো, তারপরে স্টোর করতাম। এখন তো এমনি রেখেছি, প্রায় কত মাস তো হয়ে গেল, দিব্যি রয়েছে। মানুষ তো এভাবে ধীরে ধীরেই শেখে, তাই না? এখন মনে হয় কেন শুধু শুধু এত খাটনি খাটতাম কি জানি। এটাই হলো অভিজ্ঞতা। কাজ করার মধ্যে দিয়ে আমরা কত রকম অভিজ্ঞতা অর্জন করি প্রতিদিন, তাই না? আর এই তো গল্প করতে করতে আমার ডিনার রেডি হয়ে গেছে। রুটিগুলো একটুখানি গরম করে নিলাম আর এই পনিরটা রেডি। আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।